আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জোট সার্ককে পুনরুজ্জীবিত করতে চান। এ নিয়ে তিনি তার পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে কথা বলেছেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেন। সংক্ষেপে এটি সার্ক নামে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এনটিভিকে বলেন, আপাতত সার্কের কার্যক্রম শুরু করাটাই তাদের মূল উদ্দেশ্য। সার্ক তো চাচ্ছেন যে সার্ক পুনরুজ্জীবিত হোক, কিন্তু আমরা জানি যে সার্কের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী সবাই একমত হতে হবে। তাই আমরা চেষ্টা করছি সবাইকে একমত করা যায়। সার্কের যে নর্মাল প্রসেস ছিল সেটা চালু হোক, যেটা তো দীর্ঘদিন বন্ধ হয়েছে। আমরা আপাতত এটুকুই লক্ষ্য রাখি। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে আহত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, চায়নার সাথে সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনটি অন্তর্বর্তী সরকার জাঁকজমকভাবে পালন করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম তাদের এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন করেছে, সিমিলারলি সার্ক চিন্তা করছেন যে তার ভিশনটাও এরকম, যে সার্কের যে আন্ডারে বা এই যে সাউথ এশিয়ার প্রায় ২০০ কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্ককে যদি কার্যকর করা যায় এবং একটা ইকোনমিক কোঅপারেশনের মডেল হিসেবে যদি এটা এমার্জ করে, তাহলে যেটা হবে যে পুরো সার্কের মধ্যে যারা বসবাস করে ২০০ কোটি লোক, প্রত্যেকে বেনিফিটেড হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট দম্পতি জো বাইডেন ও জিল বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তর লাগোয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে অধিবেশনে আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আবহাওয়া অফিসের দেয়া পূর্বাভাস অনুযায়ী গতরাত থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই রাজধানীতে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের। বিপাকে পড়েন অফিসগামী মানুষ। এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে গত সপ্তাহে টানা ভ্যাপসা গরমের সাথে অতি আর্দ্রতায় নাকাল নগরবাসীকে গরম থেকে স্বস্তি দিয়েছে এই বৃষ্টি। কমে এসেছে তাপমাত্রা। এদিকে সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর জানতে আমরা যাচ্ছি আগারগাঁয়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, বৃষ্টির বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আপনাকে সবশেষ কি তথ্য দিয়েছে আমাদেরকে জানাবেন, আর এই যে টানা বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে প্রভাব কেমন দেখছেন এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বৃষ্টি থেমে আছে। সকাল থেকেই কিন্তু বৃষ্টি থেমে থেমে চলছিল। সকাল ৮টা থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি কিন্তু ৪ থেকে ৫ ঘন্টা ছিল। এখন বৃষ্টি কমে গেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আজ সারাদিন বৃষ্টি থেমে থেমে হবে বৃষ্টি, এবং এই প্রভাবে সাগরের লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে এর একটি প্রভাব পড়বে। এদিকে বৃষ্টির কারণে কিন্তু এই প্রভাব রাজধানীবাসীর জনজীবনে পড়েছে। সকাল থেকে এই মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল, কলেজ এবং অফিসগামী যে মানুষ তারা বিপাকে পড়েছেন। এই সুযোগে তারা যেটি বলছেন যে রিক্সা ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে, যানবাহন সংকটে তারা ভুগছেন, যার কারণে দেখা যাচ্ছে তারা অফিস অথবা স্কুল বা কলেজে যাওয়ার জন্য তারা ভোগান্তিতে পড়ছেন। এদিকে আরেকটি বিষয় যে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাজধানীর পানি জমেছে। এতে কিন্তু নগরবাসী বা স্থানীয় যারা লোকজন আছেন তারা বিপাকে পড়েছেন। তারা বাহিরে বের হতে পারছেন না, বাজারে যেতে পারছেন না, এবং সব কিছু মিলিয়ে এখন বৃষ্টি থেমে আছে
হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখে, আবহাওয়া অফিস যেটি বলছে যে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং চট্টগ্রাম পাহাড়ি এলাকা যেগুলো আছে সেই পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু ভূমিধসের আশঙ্কার কথা বলা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম বৃষ্টির খবর। এখন যাব ঢাকার বাইরে চাঁদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, এখনো কি চাঁদপুরে বৃষ্টি হচ্ছে, আর আসলে জনজীবনে প্রভাব কেমন পড়েছে সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। মিতা, গত 2 দিন ধরে চাঁদপুরে গুড়ি গুড়ি থেকে মাঝারি এবং ভারী বর্ষণ হয়ে আসছে। গত 24 ঘন্টায় চাঁদপুরে 49 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে আসলে শহর থেকে শুরু করে যে গ্রাম অঞ্চল সেখানে আসলে ব্যাপক প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে শহরে যারা খেটে খাওয়া মানুষ তাদের মূলত হচ্ছে যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কর্মজীবী মানুষরা এই বৃষ্টির কারণে বের হতে পারছে না। আর কি বিষয় হচ্ছে, চাঁদপুরের পদ্মা মেঘনায় এই লঘুচাপের কারণে কিছুটা স্রোত এবং হচ্ছে যে ঢেউ লক্ষ্য করা গেছে। যদিও ঢাকা চাঁদপুর সহ অন্যান্য যে রুট রয়েছে সেখানে লঞ্চ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। আর ছোট যে নৌযান রয়েছে সেগুলোকে একটু সতর্কভাবে চলাচল করার জন্য বলা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে শহরের যে নিম্নাঞ্চল রয়েছে, শহরের কিছু কিছু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই বৃষ্টিপাত গত 2 দিন ধরে চলছে। সকাল থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এখনো কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। যদিও 5 মিনিট বন্ধ থাকে, আবার বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই বৃষ্টিপাত শুক্রবার থেকে কিছুটা কমতে পারে, আর এরপরে আবার দেখা গেছে যে ভাবসা যে গরম সেটা আবার আসতে পারে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। চাঁদপুর থেকে জানছিলাম আবহাওয়ার সর্বশেষ খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত শহীদদের নামের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তালিকায় 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি বছরের জুলাই অগাস্টে সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় হতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন বা সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে আগামী 6 অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন, পূর্ণাঙ্গ করতে শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ, প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়েছে। দেশের সাংবাদিকতায় অনন্য এক পথিকৃৎ সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এক অকুতোভয় বীর। জাতীয় প্রেস ক্লাবে আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। বলেন, সাংবাদিক আতাউস সামাদ শুধু সাংবাদিক ছিলেন না, সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহ নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন এই বরেণ্য সাংবাদিক। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা সাংবাদিক ও বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। নারী টি-20 বিশ্বকাপে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। সকাল 10টার দিকে বিমানবন্দর থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেয় নিগার সুলতানা জ্যোতির দল। টি-20 বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে, তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। সবশেষ 4 টি-20 বিশ্বকাপে অবশ্য ভালো পারফরমেন্স করতে পারেনি জ্যোতিরা। গত 4 আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ, তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিনায়ক। 10 দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে বি গ্রুপে। 3 অক্টোবর শারজায় বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। 5 অক্টোবর ইংল্যান্ড, 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই 3টি ম্যাচই শারজায়। 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। 28 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং 30 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। 20 অক্টোবর দুবাইয়ে ফাইনাল, 17 এবং 18 অক্টোবর দুবাই ও শারজায় সেমিফাইনাল।
বাংলাদেশ ভারত সিরিজ প্রসঙ্গ। কানপুরে ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচের লড়াইটা হবে বেশ উপভোগ্য। স্পিন সহায়ক উইকেট হওয়ায় দু দলই বাড়তি সুবিধা পাবে। বৃষ্টি হলেও দুশ্চিন্তা নেই, কারণ এখানকার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই অত্যাধুনিক। আর নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকা যাবে বলে জানিয়েছেন গ্রিন পার্কের ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর। কানপুর থেকে মমিনুর রিপনের রিপোর্ট। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। 1952 সালে এখানে প্রথম টেস্ট খেলা হলেও লাল বলের ম্যাচ খেলা হয়েছে মাত্র 23টি, ওয়ানডে ম্যাচ 15 আর একটি মাত্র টি-20 ম্যাচ আয়োজন করা হয়েছে এখানে। তবে এই প্রথম বাংলাদেশের নাম জড়াবে গ্রিন পার্কের 22 গজের উইকেটে, তাই আয়োজনে কোনো কমতি রাখতে চায় না কর্তৃপক্ষ। I'd like to welcome Bangladesh team here and all the Bangladeshis who have come here. বাংলাদেশ দল ও সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানাই। আমরা সবাইকে আতিথেয়তা দিতে প্রস্তুত আছি। আশা করি আয়োজক হিসেবে আমরা সফল হব। To keep them in good shape and their hospitality is. শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট শুরুর 2 দিনেই রয়েছে বৃষ্টির শঙ্কা। তবে এখানকার ড্রেনেজ ব্যবস্থার উপর পূর্ণ ভরসা রাখা যেতে পারে। ম্যাচ নিয়ে বাইরে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, তবে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান ভেন্যু পরিচালক। তাছাড়া স্পিন সহায়ক উইকেট হওয়ায় ভারত বাংলাদেশ লড়াইটা জমে উঠবে বলে আশাবাদী তিনি। Everything is fine. We have 2 super stoppers here. We have covers for the whole ground. সবকিছুই এখানে ঠিক আছে। গ্রিন পার্ক একটি সুন্দর ম্যাচ আয়োজনে প্রস্তুত। আশা করি সমর্থকরা মাঠে এসে খেলা উপভোগ করবে। Please come and watch this match. ভারত তাদের 500তম টেস্ট ম্যাচ খেলেছে এই মাঠেই, আর লাল বলে তাদের 100তম জয়টাও এসেছে এখানেই। 3 বছর পর এই মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেট, যেখানে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তাই তো শান্তর দল চাইবে এখানে চিরস্মরণীয় একটি পারফরমেন্স করে রাখতে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।